স্পেকুলেশন করা একটু যায়। পার্থক্য আছে কিনা, মানে নিশ্চয়ই আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের একটা সমালোচনা তো প্রচন্ড রকমের থাকতেই পারে, কিন্তু 24-এ যে আমিডামি নির্বাচন, সেখানে আসলে বিরোধী কোনো দলই ছিল না। জাতীয় পার্টি মোটামুটি আওয়ামী লীগের মতো করেই নির্বাচন করতো, তাদের কথা মতো না শুনেন, নির্বাচন করতো, কিন্তু এখন কিন্তু জামাতকে একটা শক্তিশালী অবস্থানে দেখা যাচ্ছে, শক্ত বিরোধিতা শুনেন, দেখা যাচ্ছে। না আমার মনে হয় না, একটু ডিফারেন্ট ব্যাপারটা। আমি আপনাকে প্রথম কথা বলি। প্রথম কথা, এই নির্বাচন থেকে আওয়ামী লীগের বিরাট বড় শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। আপনি জাতীয় পার্টির মতো একটা পলিটিক্যালি ডিবেটের মানে ভিতরে থাকা একদম বিতর্কিত একটা সত্তাকে যেভাবে ব্যবহার করেছেন এবং তারা যেভাবে সুযোগ সুবিধা নিয়েছে, হ্যাঁ, আজকে দেখেন সেই জাতীয় পার্টি আওয়ামী লীগের 15 বছর মধু খেয়েছে, সবভাবে খেয়েছে, আজকে তারা ওই নির্বাচনে অংশগ্রহণ করছে। একবারও কি তারা বলছে যে আমি আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনে যাব না? তার মানে এখান থেকে আওয়ামী লীগের শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। তা বলছে না, এক, তবে আওয়ামী লীগকে নির্বাচনে আচ্ছা, অংশগ্রহণ করতে দেওয়া উচিত, তারা এটা বলছে। না সেটা তো একটু বলতেই হবে, তাছাড়া তার মূল্য থাকে না। কিন্তু তখনই বুঝতাম বাপের বেটা, হ্যাঁ, যদি যার ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন, আপনার দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব মন্ত্রী পদমর্যাদায় বিশেষ দূতের দায়িত্ব পালন করেছেন, আপনি জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান, আপনি নিজে পূর্ণ টার্ম ফুল মিনিস্টার ছিলেন, আপনার দলের আরো অনেকে মন্ত্রী ছিলেন, আপনার দলের প্রত্যেক মহাসচিব আজ অবধি প্রত্যেকে আওয়ামী লীগের সময় কোনো না কোনো ভাবে এমপি হয়েছেন। কিভাবে হয়েছেন সেই জায়গায় যেতে চাই না, সেটা বাদ দিলাম, বাট হয়েছেন তো, বেনিফিশিয়ারি সাম অর দি আদার। তো সেই জায়গায় আপনার অবস্থানটা কি থাকা উচিত ছিল, যে ওকে, আওয়ামী লীগের যদি কোনো লোকের প্রতি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তার কোনো ব্যক্তির প্রতি সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি প্রমাণিত হয়ে যেয়ে থাকে, তারা নির্বাচন করবেন না। কিন্তু আওয়ামী লীগের মতো জনমানুষের একটা দল, বঙ্গবন্ধুর দল, স্বাধীনতার দল, সেই দল নির্বাচন করে না, আর আপনি 15 বছর তার সাথে ছায়ার মতো চললেন, আজকে আপনি তার জন্য একটা প্রতিবাদ করতে পারেন না। খুবই নির্লিপ্ত চিত্তে বলছেন আওয়ামী লীগ নির্বাচন করলে ভালো হয় বা আওয়ামী লীগের নির্বাচন করা উচিত। এটা আর যাই হোক, আপনি আমাকে যাই বলেন, একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে আই ডোন্ট একসেপ্ট দিস এট অল। এবং আমরা তো যথেষ্ট গভীরের মানুষ, অনেক খবর আমরা রাখি। জাতীয় পার্টি মন্ত্রী থাকুক বা না থাকুক, কি কি সুবিধা নিয়েছে, কোথা থেকে কি পেয়েছে, এভরিথিং ইনশাআল্লাহ আই নো। আমি এগুলো এখন সামনে আনতে চাই না। আমি শুধু চাই আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, লক্ষ কোটি নেতাকর্মী, তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করুক। আর খোদার ফজলে আওয়ামী লীগের নীতি নির্ধারক যারা মনে করেছিলেন যে জাতীয় পার্টিকে দিয়ে আদৌ কোনো পারপাস সার্ভ হবে, তারাও একটু শিক্ষা গ্রহণ করুক যে এই জাতীয় পার্টি হচ্ছে একটা ফুটবলের মতো গোল জিনিস, ওরে আপনি যেদিকে লাথি মারবেন সেই দিকে চলবে, তার নিজের কোনো চরিত্রের ব্যাপার নাই। সেটা শেখ হাসিনার একটা ফোনালাপ, মানে লিক হওয়া ফোনালাপে শুনছিলাম যে না, ওই ফোনালাপ অন্য জাতীয় জিনিস। পার্টি ডেড ওই ইস্যু। ওই- ওই মানে ফোনালাপ জাতীয় ওই পার্টি কিন্তু ফোনালাপ দেখেছি কখনো বিএনপির সাথেও জোট করেছে, কখনো আওয়ামী লীগের না, সাথে। যাই হোক, জাতীয় ওই পার্টিকে ওই আলোচনায় না নিয়ে শুনেন, আমি আমি বলি, একটু আওয়ামী লীগের অবস্থা আপনি নিয়েও জানতে না, চাই। একটু আপা, একটু আপনি যে ফোনালাপের কথা বলছেন, সেখানে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে জাতীয় পার্টির কোনো সাংগঠনিক ভিত্তি নাই, এই ব্যাপারটাই তার কথা ইঙ্গিত বহন করে। কিন্তু জাতীয় পার্টি যে এইভাবে, ওই যে শব্দটা ব্যবহার করলেন পোল্টি, এখন পোল্টি শব্দটা ব্যবহার করবেন, এইভাবে যে পোল্টি দিতে পারে, এটা তো আর শেখ হাসিনা বুঝতে পারেন নাই। বুঝতে পারবেন না? কেন বুঝতে পারবেন না? উনি তো মানে না, জাতীয় পার্টি এখন তো বুঝতে, বিএনপির শুনেন, সাথেও গেছে, জাতীয় না না, পার্টি জোট শুনেন, করেছে। জি, এখন বুঝতে পারছেন, আচ্ছা তখন বুঝতে পারেন নাই। আচ্ছা আচ্ছা। এবার এই পোলটিটাকে আওয়ামী লীগও দিল কিনা, মানে যখন দেখছি যে বেগম জিয়ার মৃত্যুর পরে যে শোক বার্তা শেখ হাসিনা, আওয়ামী লীগ সভানেত্রী এবং তার পুত্র সচিব অজয় জয়ের কাছ থেকেও আসছে, এবং মানে তখন আসলে সামনে ওই বিষয়গুলো সব এখন ভাইরালও করা হচ্ছে, মানে সব বক্তব্যগুলোকে একসাথে করে, যে কিভাবে তার অসুস্থতা বা তার মরণাপন্ন অবস্থা নিয়ে একটা একরকম তাচ্ছিল্যই করা হচ্ছে, মরি মরি করে, বয়স তো 80 হয়েছে, এখন তার জন্য এত কান্নাকাটি করে কি লাভ, এরকম এরকম বক্তব্য আরও অনেক কিছু আসলে এখন খুব গণমাধ্যমে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে খুব চলছে। এটাও কি একরকম মানে অবস্থানের পরিবর্তন, যদি ভালোভাবে বলি, আর নেতিবাচকভাবে বললে? না না, অবশ্যই না, অবশ্যই না। কোন জাতীয় নেতার মৃত্যুতে আরেকজন জাতীয় নেতার শোক জানাবেন, এখানে ওই আপনি যে শব্দ ব্যবহার করার চেষ্টা করছেন বা যা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, এটা খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। বরঞ্চ আমি মনে করি, যদি উনি বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানান এবং সেখানে যদি সংহতির কিছু খুঁজে পান, বা সেখানে ঐক্যের জন্য যদি এতটুকু ছিটাফুটা খুঁজে পাওয়া যায় যে ঠিক আছে, কিছু কিছু ঘটনা কিছু কিছু ক্ষেত্রে মানুষ কাছাকাছি আসতে পারে, সেটা কাছাকাছি আসতে দেওয়াই উচিত। কারণ আর যাই হোক, আজকে তো বলতে দ্বিধার কিছু নাই, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, স্বাধীনতার দল, তাই না? ঠিক একইভাবে মেজর জেনারেল জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, তিনি তো বীরুত্তম ছিলেন, বঙ্গবন্ধু তাকে বীরুত্তম দিয়েছেন এবং তিনি স্বাধীনতা যুদ্ধ করেছেন। হ্যাঁ, এটা বাস্তব। এবং এটাও সত্য যে বিএনপিতে লোক হাজার হাজার মুক্তিযোদ্ধারা আছেন সক্রিয়ভাবে, সুতরাং তারা তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন না। জামাত ইসলামী যেভাবে মুক্তিযুদ্ধকে অস্বীকার করছেন, যেভাবে ইতিহাসটাকে বিকৃত করে ফেলার চেষ্টা করছেন, যেহেতু বিএনপি সেটা করেন না, আমি তো মনে করি যে মানুষের মৃত্যু অবধারিত সত্য, কুল্লু নাফসিন জায়গাতুল মউত, প্রত্যেকটি জীবিত প্রাণের মৃত্যুর আশ্বাস গ্রহণ করতে হবে, এই যখন সত্য, সেই জায়গা থেকে আল্লাহ তাআলার
এই যে পরম সত্য, এর মধ্যে দিয়েও যদি ভালো কিছু আসে, সেটা হতে দেওয়া উচিত আমাদের। সেটাকে সন্দেহের জায়গায় নেওয়াটা ঠিক হবে না। কারণ আমি যদি আপনাকে উল্টা প্রশ্ন করি যে আমার নেতৃত্ব একদিন মৃত্যুবরণ করবেন, তিনি মৃত্যুবরণ করলে কি জনাব তারেক জিয়া শোক জানাবেন না? আমি বিশ্বাস করি জানাবেন। আপনি কি মনে করেন না যে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করার আগে যদি আল্লাহ তাকে হায়াত দারাজ করুক, উনি যদি মারা যেতেন, তাহলে তার জন্য কি বেগম খালেদা জিয়া শোক জানাতেন না? জানাতেন। সুতরাং সবকিছুকে নিয়ে রাজনীতির ছাঁচে ফেলার কোনো প্রয়োজন আছে বলে আমি জানি না, প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আর তার থেকে বড় কথা কি, এখন তো ভাইরালের যুগ। সব আপনি বলেছেন সঠিক না, এটা ঠিক, যতটুক খারাপ বলেছেন সেটা কোনোদিন হারাবে না, বারবার ঘুরে আসবে। এখন সেটা তো যিনি বলেছেন তাকে সেই রেসপন্সিবিলিটি নিতে হবে। মানে আপনিও বলেছেন এর আগেও একদিন কথা আমিও হচ্ছিল। বলেছি, আমি এখনই বলতে চাচ্ছিলাম যে আমি নিজেও বলেছি। যেটি হ্যাঁ, আমি নিজেও বলেছি। হ্যাঁ, আমি এমন সব কথা বলেছি যেগুলো হয়তোবা আমি যদি ভবিষ্যৎ দেখতে পারতাম বলতাম না। আমি যেসব কথা বলেছি আমি হয়তোবা যদি বুঝতাম যে এর মাঝে তঞ্চকতা আছে, এর মাঝে প্রতারণা আছে, এর ভিতরে অসততা আছে, কপটতা আছে, আমি বলতাম না। অবশ্যই আমি বলতাম না। আমি যদি আমি শুধু আপনাকে পঞ্চকতা কপটতা আছে, অসততা আছে, কেন বুঝবেন না সেটা? সেটি শুনেন, বাস ওই দিনের শেষে আমি খুবই সুবিচারে বিশ্বাসী একজন মানুষ, এবং আমি কঠিন ভাবে থমাস জেফারসন একটা কথা বিশ্বাস করি যে অন্যের উপরে অন্যায় সংগঠিত হলে ওটাকে যদি আমি আমার নিজের উপর সংগঠিত হয়েছে বলে মনে না করি, তাহলে আমার পক্ষে এই সমাজ কোনোদিন ঠিক করা সম্ভব নয়। আপনার এই অনুষ্ঠানে আমি বহুদিন বলেছি, যুদ্ধাপরাধ, সন্ত্রাস, জঙ্গিবাদের কথা বলে গত 15 বছরের আওয়ামী লীগের শাসন আমলে যেভাবে লক্ষ লক্ষ মানুষের নামে মামলা হয়েছে, সেই মামলা নিষ্পত্তি না করে তাদেরকে 17 বছর 15 বছর ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। সুতরাং আমি যদি জানতাম যে এটাই হবে, যে আমার দলের আইন কৌশলী যারা, ওনারা আমাকে ক্ষমা করবেন কিন্তু সত্য আমাকে বলতে হবে, যে তারা জামিন বাণিজ্য করবেন, তারা মামলা বাণিজ্য করবেন, তারা শুনেন, একটা গাড়িতে আগুন দিতে কি 300 লোক লাগে? আপনি 300 লোক দিয়ে মামলা করছেন কেন? আজকে এখন আপনার নামে 300 লোক দিয়ে মামলা হচ্ছে, আমার নামে যতগুলো মামলা, প্রত্যেক জায়গায় 300 জন 400 জন করে আসামি। আমরা দেখিয়ে দিয়েছি কাজ হচ্ছে। তো ঘটনা হচ্ছে যে অনেক ব্যাপারে অনেক কথা হয়তো আমি বলতাম যদি আমি বুঝতে পারতাম যে তখন সেখানে ফ্যাক্ট এটা ছিল যখন আপনি বলছিলেন, তখন কিন্তু ইতিমধ্যে এই ফ্যাক্ট গুলো চলছিল যে না, 300 জনের নামে মামলা, এই ফ্যাক্টগুলা, হ্যাঁ এই ফ্যাক্টগুলা যেমন ছিল, এখন আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে আমার যে ইউটিউব চ্যানেল আছে রাশেক রহমান নামে, সেখানে 2500-এর মতো আমার টক শো এবং লাইভ বক্তৃতা সব রাখা আছে, ওখানে গিয়ে দেখবেন আমি এই কথা বারবার বলছিলাম যে আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের উচিত বাংলাদেশের 64 জেলার প্রধান সরকারি আইন কৌশলী যারা আছেন তাদেরকে ডেকে বলা যে আমাকে হাল নাগাদ করে হিসাব দাও যে কয়টা মামলার বিচার কার্য সম্পন্ন হয়েছে, কয়টার জামিন বাতিল হয়েছে বা কয়টার জামিন এখন আছে। এই চাপটা দিলে কি হতো, আজকে যেসব লোকরা প্রতিশোধ নিচ্ছে আমাদের উপরে, তাদের একটা বিরাট বড় অংশই প্রতিশোধ নিত না। এটাই বাস্তবতা, এটাই রিয়ালিটি। এবং আমি আপনাকে বলি, অন রেকর্ড আপনার প্রোগ্রামে আমি বলছি যে আমি তো আপনার জুলাই মাসের 16 তারিখ থেকে আমি দেশের বাইরে, আমি আমার ব্যক্তিগত কাজে দেশের বাইরে গিয়েছিলাম, আমি আসতে পারিনি, রাইট? অথচ আজকে 19টা হত্যা মামলার আমি আসামি, এবং প্রত্যেকটা মামলায় 300-400 জন করে আসামি। এখন প্রশ্ন হচ্ছে, যেই মামলার 1 নাম্বার আসামি সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, সেই মামলার আমি কিভাবে 5 নাম্বার আসামি হই বা 6 নাম্বার আসামি হই? বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি হত্যা করার নির্দেশ সত্যি দেয়, তাহলে সেখানে আর কোন রাশেকের জায়গা আছে, আর প্রয়োজন আছে বলেন? তো এইসব কপটতা, প্রতারণা, বাটপারি বলেন, যাই বলেন, চলছে, মামলা বাণিজ্য চলছে। এবং এই মামলা বাণিজ্যের কারণেই আজকে আমাদের শত শত লক্ষ লক্ষ নেতা কর্মীরা তারা তাদের ভয়েস এক্সপ্রেস করতে পারছেন না। এবং বাস্তবতা হচ্ছে আমরা এখনো একরকমের প্রতিশোধের শিকার হচ্ছেন। তখন যদি এরকম মামলা বাণিজ্যগুলো না হতো বা মানে ভুয়া মামলাগুলো না হতো, তাহলে হয়তো এরকম হতো না। মানে এই প্রতিশোধটা কি সামনে বন্ধ হবার ইঙ্গিত দেখেন? ধরেন আপনারাও বলেন, আপনাদের নেতাদের সাথে যখন আমি প্রশ্নটা করি, যখন আপনাদের নেতাদের সাথে কথা হয়, তখনও আপনারা বলেন যে আসলে সেই 15ই আগস্ট বেগম জিয়ার জন্মদিন পালন, 21শে আগস্ট তার একটা ক্ষোভ, রাগ, সেটির একটা বহিঃপ্রকাশ তো ছিলই। তার প্রেক্ষিতে আবার একটা রকম অবস্থা। এখন যখন তারেক রহমানকে দেখা যাচ্ছে, তারেক রহমানের বক্তব্যের মধ্যে সবাই বলছেন একটা পরিমিতি বোধ দেখা যাচ্ছে। ধরুন তিনি যখন জানাজায় কথা বলছেন, ওই 2 লাইন মায়ের জন্য সন্তান হিসেবে তিনি ক্ষমা চাইছেন বা ঋণ থাকলে, খুব সাধারণভাবে সন্তান হিসেবে যা বলেন, মানে তার বক্তব্য থেকে সামনে কি মনে হচ্ছে যে একটা এই প্রতিশোধের জায়গা থেকে একটু সরে আসার মতো অবস্থান তৈরি হচ্ছে? আচ্ছা, আমি আপনাকে এই জিনিসটা একটু ভেঙে বলতে চাই এখন। বেগম খালেদা জিয়া 15 আগস্টে কেক কাটেন, অবশ্যই এটা আমি সমর্থন করি না, অবশ্যই আমি এটা সমর্থন করি না।
কিন্তু বেগম খালেদা জিয়া 15 আগস্টে সমর্থন করে বলে ঠাকুরগাঁয়ে রহমত নামে কোন বিএনপির সমর্থককে আপনি মামলা দিবেন, সেটা কি আপনি মেনে নিবেন? সেটা কি করা যায়? নিশ্চয়ই না। 21 আগস্ট গ্রেনেড হামলা অবশ্যই আমি মানি না। এটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টাই তো, কোনো সন্দেহ নেই বিষয়ে। এই ধরনের গ্রেনেড হামলা বাংলাদেশ কোনো পৃথিবীর কোথাও এরকম গ্রেনেড হামলা শোনা যায়নি, স্নাইপার এবং গ্রেনেড দুটা মিলিয়ে, রাইট? জনাবা আইবি রহমান আজকে পৃথিবী থেকে গত হয়েছেন। হ্যাঁ, আরো অন দা স্পট 22 জন লোক মারা গেছেন, কত শত শত লোক গ্রেনেডের স্পিনটার নিয়ে ঘুরছে, তারাও হয়তো গ্রেনেডের কারণে মারা গেছেন, আমরা জানি না। বহু লোক প্রাণ দিয়েছে। অবশ্যই জনাব তারেক রহমান 21 আগস্টের গ্রেনেড হামলা যতটুকু দায়, সেই দায়ের বিচারের যে জায়গা, সেটা অবশ্যই যেই সরকার ছিল, আছে, থাকবে, তাদের দায়িত্ব। কিন্তু 21 আগস্টের গ্রেনেড হামলার জন্য আপনি আমার রংপুর মিঠাপুকুরের আজহার নামে কোনো লোককে ঢুকাই দিলেন জেলের ভিতরে, সেটা তো আর হচ্ছে না, সেটা তো হওয়া উচিত না। অল আই এম সেইং, আমরা ফোকাস ছিলাম না, আমরা সম্প্রসারিত হয়ে গিয়েছিলাম, কারণ আমরা প্রত্যেকটা জায়গায় বাণিজ্য খুঁজে পাচ্ছিলাম। শুনে, আমি এখন নাম বলবো না আপনাকে, বাংলাদেশের কোন এক দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা, উচ্চপদস্থ। আমি তো ধরেন এই জুলাই মাসে দেশে বাইরে যাওয়ার পরে কোথায় আশ্রয় পাবো, কোথায় থাকবো, আমার তো বিদেশে কোনো ঘর বাড়ি ছিল না ভাই, এটা একদম পয়েন্ট অফ রেকর্ড। আমার এখনো কোনো ঘর বাড়ি নেই, বাট আমি নিরাপদে আছি, এই তো বাস্তবতা। কোথায় সেটেল করব, কোথায় বাচ্চাটা স্কুলে যাবে, কোথায় লেখাবো, সেটা ঠিক ছিল না। যেহেতু অনেকগুলো দেশে গিয়েছি, গোপনে হোক যেভাবেই হোক, সরকারি ওই কর্মকর্তার সাথে, পররাষ্ট্র আমার কথাবার্তা হয়েছে। তিনি আমাকে বলতেছেন, স্যার আপনি কি আপনাদের ব্যর্থতাটা বুঝতে পারতেছেন? আমি বলছি, না, বুঝতে পারতেছি না। তো বলছে, স্যার আমি এই পররাষ্ট্র চাকরি করি আজকে 20 বছর, জীবনে কোনোদিন কেউ আগ বাড়ায় এসে বললো না যে এই দূতাবাসের মগ দরকার, বিশেষায়িত মগ, মানে যে কফির মগ, বিশেষায়িত দরকার। যেই না আপনারা সরকারে আসলেন, শুরু হয়ে গেল বঙ্গবন্ধুর ছবি দিয়া বিশেষায়িত মগ দেওয়ার প্রস্তাবনা। এখন স্যার আমার সচিব মহোদয়ের ঘাড়ে কয়টা মাথা আছে যে কোনো একজন ওদেরকে কি বলে, যারা এইসব ফ্র্যাঞ্চাইজ আইটেম বানায়, মানে এই ধরনের সাপ্লায়ার যদি প্রস্তাব দেয় যে বঙ্গবন্ধুর ছবি দিয়ে, বঙ্গবন্ধুর শতবার্ষিকী দিয়ে আমি বিশেষায়িত মগ দিতে চাই, হ্যাঁ, ইন্ডিয়ার দূতাবাস, থাইল্যান্ডের দূতাবাস, বুলগেরিয়ার দূতাবাস। কিন্তু স্যার উনি কি বঙ্গবন্ধুকে ভালোবেসে মগে ছবিটা দিতে চাচ্ছেন, নাকি উনি বুঝতে পারছেন যে এই প্রস্তাব দিলে উনি ব্যবসাটা পাবেনি এবং 50 টাকার মগটাকে উনি 300 টাকায় বিক্রি করতে পারবেন? এই যে একটা কথা, এই মগ থেকে আপনি এটাকে বড় জায়গায় নিয়ে যান, সব জায়গায় এটাই হয়েছে। এবং আমার ভয় যে জনাব তারেক জিয়া এই যে আমি দামি নির্বাচনে জিতবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, উনিও কি এই বিশেষায়িত ব্যবসা বাণিজ্যের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন? প্রতিটা কঠিন সময়কে সম্মুখীন হতে গেলে, মানে মুখোমুখি হতে গেলে একটা টিম লাগে। আমাদের দলের টিম কি? এখন যে আমাদের এত বড় সংকট, আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন এক কথায়, প্লিজ ডিসক্রাইব, ধরেন মার্কিন একজন সিনেটর জিজ্ঞেস করলো আওয়ামী লীগের কোনো বড় নেতাকে যে ভাই আপনাদের একটা টিমের নাম বলেন যারা এই সংকটকে মোকাবেলা করবে, আমরা কোনো নাম বলতে পারবো? করিছে পরিছে খাইছে এই বলা ছাড়া আর কোনো লোক আমাদের আছে বলেন? ঠিক একইভাবে যদি বিএনপিকে আপনি এখন নিবিড় ভাবে জিজ্ঞাসা করেন যে আগামী দিনের এই আধুনিক বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয়, আপনাদের টিমটা কোথায়?